নমস্কার, আমি বর্ণালী একটি মেয়ের গল্পের আসরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। চলুন আজকে আরও একটা নতুন গল্প শোনা যাক। আর আজ আমাদের গল্প আশাপূর্ণা দেবী রচিত নবাগতা। তাহলে একদম দেরি না করে শুরু হোক আজকের গল্প আশাপূর্ণা দেবী রচিত নবাগতা। 2 ছড়া করে ফুলের মালার জোগান দিতেই হয় মালিকে, নিত্যকার বরাদ্দ। পুরুষানুক্রমে চলে আসছে এই প্রথা, আর এর কোনো ব্যতিক্রম হয় না। মালিরাও পুরুষানুক্রমে এ বাড়ির খাতায় নাম লিখে রেখেছে। সারা বৎসর ধরে প্রকৃতি দেবীর যোগান আছে সুগন্ধি সম্ভারের। বেল, মল্লিকা, জুথি আর রজনীগন্ধা, বকুল আর হেনা, কেউ না কেউ আসর বজায় রাখে। নিতান্তই যখন হিমের হাওয়ায় সুবাসিনীদের পাত্তা মেলে না, তখন আছে কুন্দ। গন্ধ না থাক, গোড়ে মালাটার পাটটা থাকা চাই। অশোকার শাশুড়ি, দিদি শাশুড়ি মধুবালা দেবী, যার পায়ে ছিল বেঁকি মল আর হাতে বাউরি, নারকল ফুল, যশম, মুরগি মাদুলি, তিনিও তিলের তেলের জবজবে চুল পেটি পেরে আঁচড়ে বেনে খোপায় জড়াতেন মল্লিকার গোড়ে। কালের পরিবর্তনের সঙ্গে দ্রুত পরিবর্তন হচ্ছে নারীর রূপচর্চার। বেনে খোপা থেকে 100 গুছির বসন্ত বাহার, তার থেকে কিছুটা আধুনিকা অশোকার শাশুড়ি পরিপাটি করে বেঁধেছেন ফিরিঙ্গি খোপা, টুপি খোপা। আর অশোকা খোপাই বাঁধে না, ঢলকো করে হাত ফিরিয়ে রাখে, পিঠের ওপর দোলে সেই খোপার ভগ্নাবশেষ। কিন্তু ফুলের মালাটি ঠিক আছে। বনেদি বড়লোকের বাড়ি, দোল, দুর্গোৎসব আর 12 মেশে 13 পার্বণ করবার নিরেট বনেদি বড়লোক নয়, আরাম আয়েশ আর বিলাসিতার বনেদে গড়া বংশ। পৃথিবীটা যে উপভোগের জায়গা, এ তথ্যটা যেন বড্ড বেশি জেনে ফেলেছে এরা তাই সেকেলে বড় মানুষের মতন মার্বেল পাথরের মন্দির বাঁধিয়ে দিয়ে ফুলের মালার জোগান রাখত না পাথরের বিগ্রহের গলায় দোলাতে। সুন্দরী তরুণীর করবিতে পুষ্পমাল্যের বেষ্টনীর যা সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করার মতন শৌখিন অনুভূতি কজনের থাকে? সেই অনুভূতি এদের বংশে ছিল বংশানুক্রমে। এবাড়ির বউদের সাজ আছে, কাজ নাই। সকাল থেকে কলহ করে, গালগল্প করে, দাসীর হাতের সাজা বাটা ভর্তি পান খেয়ে আর পালঙ্কে গড়াগড়ি দিয়ে দিনটা কাটিয়ে দেওয়ার নিয়েই কথা। বিকেল পড়তেই সাজের পালা। জমজমাট রূপটান, চিরুনি, গন্ধ তেল, ফুল কোঁচানো শিমলের শান্তিপুরের শাড়ি নিয়ে ব্যস্ততা পড়ে যেত তখন। সাহায্য করতে আসা মাথা পিছু খাস ঝি একটা করে। কোলের ছেলে মানুষ করতে আলাদা ঝি থাকতো, হে শুধু সৌন্দর্যের খবরদারি করবার। অশোকাই প্রথম এ বাড়ির হাওয়াটা কিছুটা বদলেছে। প্রসাধনের নিবৃত্ত নিবালয়, একটা কুদর্শন দাসীর সান্নিধ্য ওর অসহ্য। 100 গুছির খোপাও বাঁধে না, পানও খায় না পাটা ভর্তি করে। ওর স্নো, পাউডার, লিপস্টিক, প্রসাধন ভাণ্ডারে দাসীর প্রয়োজন কিসের? নিতান্তই আত্মনির্ভর জিনিস এখনকার। তাছাড়া আবার নিজের হাতে বিছানা না পাতলে ঘুম ভালো হয় না ওর। স্বামীর খাবার পান কটি নিজে হাতে না সাজালে তৃপ্তি হয় না। খাবার কাছে বসে হাত পাকা দিয়ে বাতাস করতে না পেরে যেন মনে হয় দিনটাই মিথ্যে হয়ে গেল। তাই অশোকার চালচলনটা কিছুটা স্বতন্ত্র। জেঠশাশুড়ি নীলনয়না দেবী এই ছোট ঘরের মেয়ের গরিবিয়ানা চাল দেখে আড়ালে নাসিকা কুঞ্চিত করেন, আর সামনে সকলকে শুনিয়ে শুনিয়ে বলেন, হ্যাঁ, এইবার বাড়ির চালচলন ওই হালতি বালতি বাড়ির মতনই আরম্ভ করলো। হবে না কেন? যেমন ঘরের হাওয়া এসেছে বাড়িতে। যেমন ঘরের মেয়ে বলে আইনের পেঁচে ফেলতে চান না নিজেকে। যতই হোক, অশোকাই যে বর্তমানে খোদ গিন্নি, এটা তো অস্বীকার করবার উপায় নেই। কিন্তু হাওয়ার ওপর তো কোনো তর্ক চলে না। কিন্তু বিকেলবেলা মালাচন্দন ঢাকাই শান্তিপুরি শাড়িতে সেজে 3 তলার ছাদে
কর্তাদের আমলের গাঁথানো পাথরের বেদিতে বসে স্বামীর প্রতীক্ষা করার অভ্যেসটা নিতান্তই এদেরই মতো। ওর মধ্যে আর নতুনত্ব আনতে পারেনি অশোকা। তাছাড়া আর করবেই বা কী? কর্মলেশহীন অলস জীবনের বাইরে যে আরও কিছু আছে সে কথা কবে শিখল অশোকা? 15 বছর বয়সে এ বাড়িতে এসেছে। লেখাপড়া যা শিখে এসেছিল নাটক নভেল পড়তে পারার ঊর্ধ্বে নয়। কাজেই সমস্ত মন বুদ্ধি চিন্তা সেই একটি মানুষকে কেন্দ্র করেই ফুটে থাকে সূর্যমুখী ফুলের মতো। তবে অশোকার ভাগ্য ভালো। প্রতীক্ষার শেষে, সহনীয় প্রতীক্ষার শেষেই ওর দেবতার দর্শন মেলে। অসহনীয় প্রতীক্ষার শেষে খোপার মালা খুলে নিয়ে টুকরো টুকরো করে বাগানে ছুঁড়ে ফেলে দিয়ে আছড়ে এসে বিছানায় পড়তে হয় না, নিঃসঙ্গ একা বিছানায়। মধুবালা দেবীর আমল থেকে যা চলে এসেছে এ বাড়ির বউদের। দাসী নইলে চলতই বা কী করে তাদের? সারা রাত্রি একলা ঘরে পাহারা দেবে কে? দাসী না থাকলে? অশোকার পাহারাদার প্রদ্যোৎ নিজে। সন্ধ্যা হলেই সে যে 3 তলায় উঠে আসে, আর তাকে নামানো যায় না। প্রদ্যোৎ এ বংশের ব্যতিক্রম। পুরুষ চিত্তের সমস্ত আবেগ ওর নিতান্তই অগ্নিনারায়ণ সাক্ষী করা বিবাহিতা স্ত্রীকে ঘিরে। অশোকাকে ও সেতার বাজানো শেখাবে সারা সন্ধে ধরে। পিতৃপুরুষের রক্তের ধারা কিছুটা আছে বই কি, আছে ওই সুরের প্রতি অনুরক্তি। কিন্তু হিসেবি ছেলে পিতৃপুরুষের মতন সেই অনুরক্তির পিছনে উদ্দামের মতন অর্থ ব্যয় করার মতন বোকা নয়। শোনার চাইতে শেখার শখ ওর অনেক বেশি। এখন শখটা সঞ্চারিত হয়েছে শেখা নয়। নীলনয়না তাই মিনিটে মিনিটে ঘৃণায় লজ্জায় কণ্টকিত হয়েতে থাকেন। বউয়ের আঁচল ধরা পুরুষ মানুষ যেমন অসহ্য, তেমনই অসহ্য ঘরের বউয়ের ওই বাইজির মতন আচার আচরণ। প্রতি পদে নিজেদের আমলের সঙ্গে তুলনা করে হতাশায় ক্ষোভে ক্ষত বিক্ষত হয় নীলনয়না। সন্ধ্যার অন্ধকারে চুপি চুপি সিঁড়িতে উঠে যান। বেহায়াপনা কত দূর এগোতে পারে তার হিসেব নিতে। 3 তলার ছাদের মাঝখানে ছাতার মতন গড়নের ঢালু ছাদ দেওয়া মার্বেলের পাথরের গোল বেদিটায় ওরা দুজনে বসে, প্রদ্যোৎ আর অশোকা। সেখানেই যেখানে সারা বিকেল আর সারা সন্ধ্যা একলা বসে থাকতেন নীলনয়না। প্রসন্ন নারায়ণের পায়ের ধুলো পড়তো বই কি, কদাচিৎ কখনো পড়তো না এমন নয়। সেই অনিশ্চিত একদিনের আশায় আগুনের মতন গায়ের রঙের সঙ্গে মিলিয়ে আগুন রঙা রেশমি শাড়ি পরে আর পদ্মপাতা খোপায় মল্লিকার মালা জড়িয়ে পাথরের মেঝে ভেলভেটের আসন পেতে বসে থাকতেন নীলনয়না। হাল ফ্যাশানি মেয়েদের মতন বই খাতা নিয়ে অথবা গান বাজনা নিয়ে সময় কাটাবার উপায় তো তার ছিল না। তাই সময় কাটত দীর্ঘশ্বাসে। গোল বেদির খিলেনে খিলেনে সেই দীর্ঘশ্বাস কি পুঞ্জীভূত হয়ে নেই? হতাশা বিক্ষুব্ধ বেদনা মর্মরিত বহু সন্ধ্যা আর রাত্রির সাক্ষ্য। বাগানের আনাচে কানাচে সেই স্তূপীকৃত গোড়ে মালার ধ্বংসাবশেষ কি এখনো খুঁজলে মেলে? মধুবালার আমল থেকে যা জমা হচ্ছে। মধুবালার তবু সন্তান ছিল তারা সুন্দরীর, গিরিবালার আর বসন্ত মঞ্জুরির। যৌবনের জ্বালা স্থিমিত হয়ে এসেছিল তাদের, কিন্তু নিঃসন্তানা নীলনয়নার প্রখর যৌবন মধ্যাহ্ন সূর্যের মতন জ্বলে নিজেকেই পুড়িয়ে মেরেছে শুধু। অশোকাও আজ পর্যন্ত নিঃসন্তান, তবু একটি স্নিগ্ধ দীপ্তি ওর মুখে। দাহ নয়, দীপ্তি। ভগ্নাবশেষ নীলনয়না নতুন করে পুড়ে মরছেন সেই দীপ্তিতে। প্রদ্যোতের হাসি গল্পে উচ্ছ্বসিত অশোকার কলহাস্য মুখরিত হয়ে ওঠে গোল খিলানের খোপে খোপে, আর সিঁড়ির অন্ধকারে দাঁড়িয়ে অবশ হয়ে আসে নীলনয়নার হৃৎপিণ্ড। অশোকা যেন কি সর্বনাশ করতে বসেছে। প্রথম দর্শনের আদর সোহাগের পালা শেষ হয়ে যখন সেতারের ঝঙ্কার শুরু হয়, তখন নিতান্ত বিরক্ত হয়েই নেমে যান নীলনয়না।
ঘরের বউয়ের এই বাইজির মতন আচার আচরণ তার অসহ্য। তারা এই অসহ্যপনার সায় দেবার মতন লোকেরও অবশ্য অভাব নেই এত বড় বাড়িটায়। বয়সকালে যাদের দিকে কোনো দিনই তাকায়নি নীলনয়না, আজ তাদের ডাক পড়ে তার সান্ধ্য সভায়। এ সময়টা যে ওরা কিছুতেই নামবে না, না অশোকা না প্রত্যুত, সেটা নিশ্চিত জানা বলেই এখনকার আসরটা জমজমাট। বৌমা এবাড়ির মুখ হাসালো। এবাড়ির বিরাট মহিমান্বিত নীলনয়নার রূপোর পানের বাটাটা কোলের গোড়ায় টেনে নিয়ে বিষ হাসি হেসে বলেন, ঘরের পয়সা কেন বাইরে যাবে, তাই খোকা আমাদের বউকেই বাইজি করে তুলে পয়সা বাঁচাচ্ছে। সভার সদস্যদের মধ্যে পুরনো আমলের বামন দিদি আছেন এক সদস্যা। নিরিমিষ ঘরের ভার ছিল তার হাতে, এখন হস্তান্তরিত হয়েছে তার বিধবা মেয়ে নাবালির কাছে। বামন দিদির অবসর এখন প্রচুর। মানুষটা বোকা গোছের। নীলনয়নার মন্তব্য শুনে বলে, তাই বা কেন বড় বউ ঠাকরুন, এখনকার তো ঘরে ঘরেই গান বাজনা হয়। হ্যাঁ, এখনকার কথা তুলো না বাউন ঠাকরুন, যেমন পদে আছো থাকো, বড় কথা কইতে এসো না। আলতি বালতি ঘরের মতন চাল চলন কখনো চলেছে এ বাড়িতে? চিরদিন রাজা রাজরা চালেই তো চলে এসেছে সবাই। তখনকার কথা একবার ভাবো দেখিনি। বলি কেউ তো আমরা নতুন আসিনি এ বাড়িতে। কি জমজমাটে বাড়ি, পুরুষদের কি বলচাল, আর খোকা, ছি ছি ছি। ঘৃণায় নাক সিটকে দুটো পান আর এক মুঠো দোক্তা মুখে ফেলে দিয়ে নীলনয়না বলেন, খোকা একেবারে হদ্দ করলো আমাদের। এ বংশে যে এমন মেনিমুখো বেটা ছেলে জন্মাবে তা কখনো ভাবিনি বাপু। কর্তারা ওপর থেকে ডেকে বোধহয় হাসছেন। জ্ঞাতিনন্দন শশীমুখী বলেন, তা যা বলেছ, কেলেঙ্কারি একেবারে। তো সেই বিকেলবেলা এসে ওপরে উঠেছে প্রদ্যুৎ। ও মা, কি ঘেন্না! যাই বলো বড় বউ, পুরুষ মানুষের একটু আধটু বারটা না থাকলে যেমন স্বাদ থাকে না, ব্যঞ্জনের স্বাদ করতে যেমন লঙ্কা মরিচের জ্বলুনি তো একটু চাই, কি বলো? চিরদিনের আশ্রিতা শশীমুখী, অনেক দিনের অনেক লঙ্কা মরিচের ইতিহাস তার জানা। তাও যদি তোমার আমার মতন রূপ থাকতো। তোমারটাও নিতান্ত অনুপ্রাস হিসেবেই ব্যবহার করে নীলনয়না। আর্থির সেমিজ আর ফরাসডাঙ্গার থান পড়া নিভাজ নিটোল নিজের শরীরটির দিকে একবার চোখ বুলিয়ে হেসে ওঠে নীলনয়না। বলেন, ওই রূপেই তথাগত খোকা। দেখো তো, যদি সেকালের কুসুম কীর্তনী কিংবা কিশোরী বাইচিকে দেখতো, রূপ তো চোখে দেখেনি। বামুন ঠাকুরের কথা কওয়াই চাই, তাই বলে ওঠেন, এ তোমার সঙ্গত কথা নয় বড় বউ ঠাকুরন। খোকার কি পয়সার অভাব আছে? ইচ্ছে করলেই কর্তাদের মতন করে সবই করতে পারে। গুরুর দয়া যে সে কুপথে যায়নি। আবার বকবক করে মরছো বাউন ঠাকুরন। লোকের বাড়ি ভাত বেড়ে দুটো অন্ন জুটিয়ে তো এসেছ, সভ্যতা শৈশবের তুমি কি জানো? তখনকার মতন চুপ করে যায় বাউন ঠাকুর। কিন্তু সভ্যতা শৈশব্য সম্বন্ধে খুব যে অবহিত হন এমন নয়। নীলনয়নার মাধবী সন্ধ্যা এখন আর দীর্ঘশ্বাসে মুখর নয়, অনুগত কৃপাপ্রার্থিনীদের কলগুঞ্জনে মুখর। কিন্তু বাড়াবাড়ি তার আর সহ্য হয় না। প্রত্যুত নাকি মাস্টার রাখছে বউকে লেখাপড়া শেখাতে। কিন্তু নীলনয়নার কি সব প্রতিপত্তি তাহলে শেষ হয়েছে? স্বামী না হোক, এ সংসারটা কি একদিন তার হাতের মুঠোয় ছিল না? তবে মুখ বুঝে এখন এই অনাচারটাই বা সহ্য করবেন কেন? মধ্যাহ্নের আসরে ডেকে পাঠান একদিন অশোকাকে। দিনের ঘুম থেকে উঠে এসেছে অশোকা, নীলাম্বরীর শিথিল আঁচল গায়ে জড়ানো, দু চোখে জড়ানো গত রাত্রির জাগরণের ক্লান্তি। নীলনয়না এখনো বুড়ো হয়নি যে এসব সে চিনতে ভুল করবে। সর্বাঙ্গ তার আরও একবার নতুন করে জ্বালা করে উঠল। বললেন, এসব কি শুনছি বৌমা? কি শুনছেন বড়মা? থতমত অশোকা প্রশ্ন করে। এই সব কি নাকি মাস্টার রাখারাখির কথা। আমি বলে দিচ্ছি, এ বাড়িতে ওসব চলবে না কিন্তু।
এখন আমি আছি। কিন্তু বড় মা, লেখাপড়া ভালো করে শিখিনি বলে যে রাগ করেন উনি। ঢং আর করো না বাচ্চা, রাগ করবেন? রাগ কি আছে ওর শরীরে? এসব ছিল তখনকার আমলের বাবুদের। খোকার হালচাল দেখলে লজ্জায় মাথা কাটা যায় আমাদের। ছি 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 ছি, এ বংশের ছেলে হয়ে 24 ঘন্টা বইয়ের আঁচল ধরে বসে থাকা, ছি। এ বংশ বলেই তো ভয় করে গো বড় মা। অশোকা মুখ তুলে পরিষ্কার গলায় বলে, এ বংশের ইতিহাস তো আমার শুনতে কিছু বাকি নেই। তবু সে ভালো ছিল বাচ্চা, ঢের ভালো। সে তবু পুরুষের পৌরুষ ছিল। যাকে আমার এই সাদা কথা, এ বাড়িতে ওসব চলবে না বলে দিলুম। বউ নিয়ে আদিক্ষেতা এ বাড়ির কেউ কখনো করেনি। অশোকা ধীরে ধীরে চলে যায়। নীলনয়না ডাকিয়ে পাঠান বাড়ির সরকারকে। আপনাদেরও বলি সরকার মশাই, বাড়ি যে একেবারে মঠ মন্দির হয়ে উঠল। সরকার মশাই অবাক হয়ে মাথা চুলকাতে শুরু করেন। বলছি, আমোদ আহ্লাদ ফুর্তি টুর্তি কি পৃথিবী থেকে উঠে গেছে? আপনি বিচক্ষণ লোক, কত আর বোঝাবো আপনাকে। খোকা আমার ছেলে, আমার ভয়ে মুখ ফুটে কিচ্ছু বলতে পায় না। কিন্তু বেয়ারটা ছেলে, সাদাল্লাদ কি নেই, বিশেষ করে এ বাড়ির ছেলে। মুচকি একটু হাসলেন নীলনয়না। সরকার মশাই আমতা আমতা করে বললেন, তাহলে কি করতে হবে বলেন? কি আবার বলবো, নতুন কিছুই নয়। বাগান বাড়িতে ঝাড়মোছ করান, ভালো গাউনি কীর্তনি নিয়ে এসে দুদিন জলসা টলসা দিন। কেবল বাড়ি বসে থেকে থেকে ছেলে আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল যে। কিন্তু বড় মা, খোকাবাবু আবার রাগটা করবে না তো? রাগ যাতে না করে সেই কৌশলই করবেন, সেটুকু বুদ্ধি আপনার ঘটে আছে আশা করি। সে আমলে আপনিও তো কিছু কম ঘুঘু ছিলেন না। নীল নয়নে নীলাভ আগুন জেলে উঠে যান নীলনয়না, আর প্রতীক্ষা করতে থাকেন দিনের পর দিন। কবে অশোকার প্রতীক্ষা শেষ হবে দীর্ঘশ্বাসে। সে দীর্ঘশ্বাস গোল খিলানের ফাঁকে ফাঁকে জমা হবে অনেক দিনের সঞ্চিত দীর্ঘশ্বাসের সঙ্গে। পুরনো বাগান বাড়ির তালাবন্ধ ঘর আবার ঝলমল করে ওঠে আলোয়। কাঁচের গ্লাসের ঠুংঠুং আওয়াজের সঙ্গে কীর্তনীর নিপুণ নিক্কণ শোনা যায়। তিনতলার ছাতে মার্বেলের বেদিতে বসে সে শব্দ কানে আসে যখন রাত্রি গভীর হয়। বাইরের আর সমস্ত শব্দ কমে আসে। খোকার আবার এ কি হলো বউ? একগাল হেসে প্রশ্ন করে শশীমুখী। আরে ভাই, বাঘের বংশে বাঘই হয়। এতদিন চাপা ছিল বই তো নয়, ছিল আমারই ভয়। এখন যতই হোক বড় হচ্ছে তো। সান্ধ্য আসর মুখর হয়ে ওঠে খোকার নতুন কীর্তির বর্ণনায়। এই আসরেই একদিন অশোকাকে ডেকে পাঠালেন নীলনয়না। দাসীকে বলে দিলেন, ডেকে আনতো বৌমাকে। আহা, মরে যাই, বাচ্চা শুকনো মুখ করে শুকিয়ে বসে আছে। কাছে এনে দুটো ভালো কথা, ঠাকুর দেবতার কথা বলি। কপাল দেখো না, দুদিন স্বামীর সুখের আস্বাদন পেয়েই। অশোকা ডাক শুনে নেমে এলো, নাকি আসছিল কে জানে। সাজসজ্জা যেন একটু বেশি অসাধারণত্ব। এসো বৌমা, কোথায় একলাটি বসে আছো? এখানে এসে বসো খানিক। ফিরে এসে বসবো বড় মা। ফিরে এসে যাচ্ছ কোথায়? অবাক হয়ে প্রশ্ন করে নীলনয়না। বাগান বাড়িতে। বিমলা, দেখো তো বাইরে গাড়িটা এসেছে কিনা। তুমি বাগান বাড়িতে যাবে? নীলনয়নার আর কথা জোগায় না। যাব বই কি বড় মা, এই বেলা সাবধান না হলে আবার ভবিষ্যতে কার সুখের ঘরে আগুন জ্বালাতে যাব হয়তো। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবী রচিত নবাগতা ছোট গল্পটি। গল্প পাঠে বর্ণালী, উপস্থাপনায় একটি মেয়ের গল্প। গল্প পাঠে কোনো ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর গল্পটা ভালো লাগলে, গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি গল্পের সাথে, নতুন একটি পর্বে। ততক্ষণের জন্য সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।